আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে কিন্তু আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি সমাসের ক্লাস 2 নিয়ে মানে পর্ব 2 নিয়ে। তো স্বাভাবিকভাবে যদি আপনি পর্ব 1 টা দেখে আসেন, আপনার পর্ব 2 টা বুঝতে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব দ্বন্দ্ব সমাস ও নিত্য সমাস নিয়ে। দেখেন, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কিন্তু আমরা গত ক্লাসেই আপনাদেরকে বুঝাই দিয়েছি যে সমাসে উভয় পদ প্রদান। আচ্ছা, যেমন আমাদের পরীক্ষার মধ্যে যেভাবে শব্দটা আসে, ধরেন প্রদত্ত শব্দ আমরা লিখলাম মা বাবা। প্রদত্ত শব্দ আপনি একটু খেয়াল করেন, প্রদত্ত শব্দ মা বাবা। এখানে যদি আমি বলি, আপনি দেখেন এই প্রদত্ত শব্দ থেকে আমি কিন্তু সমাসের নামটা বলে দিতে পারবো। কিভাবে? আমার মা বাবা উভয়েই আমাকে ভালোবাসে। এখানে শুধু আমার মা কিন্তু ভালোবাসে না, শুধু আমার বাবা ভালোবাসে না, দুইজনেই ভালোবাসে, যে কারণে এখানে দুইটা পদই প্রধান। অথবা আমরা যদি বলি যে আমার মা বাবা বিদেশে থাকে, এক্ষেত্রে আমার মাও বিদেশে থাকে, বাবাও বিদেশে থাকে। তার মানে দুইটা পদই সমানভাবে গুরুত্ব পাচ্ছে, অর্থাৎ দুইটা পদই প্রধান, যে কারণে এটা কি সমাস? আমাদের দ্বন্দ্ব সমাস। এই যে সমাসের নামে আমরা লিখলাম দ্বন্দ্ব সমাস। এখন দেখেন ব্যাস বাক্য। ব্যাস বাক্যের ক্ষেত্রে একটু খেয়াল করবেন, এইখানে আমরা যে বিষয়টা খেয়াল করব যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে, ব্যাস বাক্যের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস ব্যবহার করব। আর, ও এবং, এই তিনটা। আর, ও এবং, তার মানে এইখানে ব্যাস বাক্যে যদি আমি লিখি মা ও বাবা, মা বাবা, এই যে আমার ব্যাস বাক্য হয়ে গেল। এখন দেখেন আপনি যে বিষয়টা, আমরা কি কি ব্যবহার করব? আর, ও এবং। আচ্ছা, এইটাকে যদি আমরা এইভাবে তালিকার মতো করে লিখি পরীক্ষার মধ্যে, আর একটু সুন্দর হয়। এইভাবে যদি আমরা তালিকা আকারে লিখি, অ্যান্সারটা যদি এইভাবে করি, তাহলে আপনি দেখেন এখান থেকে একটা বিষয় ভালোভাবে স্পষ্ট হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সেটা হলো, আপনি দেখেন এটা হলো, এই যে যে দুইটা পদ আছে আমাদের, দুইটা পদ, এইটাকে দেখা যাইতেছে এটা হলো পূর্ব পদ আর এটা হলো পর পদ। এই দুইটা পদকে আমরা বলি সমসমান পদ। এই সমসমান পদের পূর্ব পদটাকে আমরা বলি পূর্ব পদ, পরের পদটাকে বলি আমরা উত্তর পদ বা পর পদ। আচ্ছা, এখন দেখেন এই যে যে আমাদের মা বাবা এই শব্দটা, এটা কিন্তু সমাস করার পরে এই মা বাবা শব্দটা আসছে। আর এই যে এখানে যেটা আমরা লিখছি, এটা কিন্তু বাক্য, ব্যাস বাক্য। এটার কিন্তু আরো নাম আছে: ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। অর্থাৎ এইখানে যে আমরা বাক্য লিখতেছি, এই বাক্যর কিন্তু আমাদের বহু তিনটা নাম আছে: ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। সচরাচর আমরা ব্যাস বাক্য শব্দটার সাথে পরিচিত, ঠিক আছে। আর এইখানে আমাদের প্রদত্ত যে শব্দটা, যেটার আমরা সমাস নির্ণয় করব, এইটাকে বলা হয় সমাস নিষ্পন্ন পদ, অথবা সমাসবদ্ধ পদ, অথবা সমাস নিষ্পন্ন পদ বা সমাসবদ্ধ পদ। এই যে দেখেন দুইটাই, ঠিক আছে। এই প্রদত্ত পদটাকে কিন্তু আমরা এই বলতেছি। তো যাই হোক, আপনি দেখেন মা বাবা, মা ও বাবা, এটি কি সমাস? আমাদের দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এখন যদি আমরা এইভাবে আরো কতগুলো লিখি, যেমন ধরেন আমরা লিখি 7-5। যদি এইভাবে লিখি, আমরা কি লিখব? 7 ও 5। এটাও কিন্তু আমাদের কি দ্বন্দ্ব সমাস। এইভাবে যদি আমরা লিখি আয় ব্যয়, আয় ব্যয়, তো এখানে দেখেন আয়ও প্রাধান্য পাইতেছে, ব্যয়ও প্রাধান্য পাইতেছে। তো আমরা এখানে কি লিখবো? আয় ও ব্যয়, আয় ব্যয়। এটাও কি সমাস? আমাদের দ্বন্দ্ব সমাস। এখানে দেখেন আমি দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে মা বাবা, ঠিক আছে, এটা কোন ধরনের? যেমন 7-5, এখানে দেখেন সংখ্যা, আমরা বলতে পারি এটা সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। আয় ব্যয়, এটাকে বলতে পারি আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। তো আমাদের এইভাবে প্রকারভেদের কিন্তু ততটা দরকার নেই। বস্তুত আমরা দ্বন্দ্ব সমাসের মধ্যে কয়েকটা প্রকারভেদ শিখব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের অবশ্যই জানতে হয়। যেমন ধরেন আমরা একটা দ্বন্দ্ব সমাসের নাম জানি বহুপদী দ্বন্দ্ব সমাস।
বহুপদী। আচ্ছা, বহুপদী বলতে আমরা এখানে কি বুঝবো? আচ্ছা, যখন কতগুলা পদ সবগুলোই অর্থ প্রদান করতেছে, যেমন আমি লিখলাম নদী, নালা, খাল, বিল। নদী, নালা, খাল, বিল। আচ্ছা, এটার ব্যাস দেখেন, এখানে যদি আমরা বলি এখন নদী, নালা, খাল, বিল পানিতে টইটম্বুর, এখন নদী, নালা, খাল, বিল পানিতে টইটম্বুর, তার মানে কি? পানিতে ভরে আছে। শুধু কি নদীতে পানি, নাকি নালায় পানি, নাকি খালে পানি, নাকি বিলে পানি? সবটা জায়গায় পানি, অর্থাৎ সবটা জায়গায় কিন্তু কি প্রাধান্য লাভ করতেছে। যেই কারণে এখানে যেহেতু দুইটার বেশি পদ আছে, তাই আমরা এটাকে বলতেছি বহুপদী দ্বন্দ্ব সমাস। আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। আরো যদি আমি এখানে লিখি, হ্যাঁ, এগুলার যখন আমরা ব্যাস বাক্য লিখবো, কিভাবে লিখবো? ব্যাস বাক্যটা হবে এরকম: নদী, কমা, নালা, কমা, খাল ও বিল। এই যে আমাদের ব্যাস বাক্য হয়ে গেল। আচ্ছা, এছাড়া যদি আমরা আরো দ্বন্দ্ব সমাস দেখি, যেমন আমাদের আহ তাস খেলানোর ক্ষেত্রে, তাস মানে কাঠ খেলানোর ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি: সাহেব, বিবি, গোলাম। ঠিক আছে, তো এখানে দেখেন সাহেব, বিবি, গোলাম তিনটেই কিন্তু আমাদের এই কাঠ খেলানোর ক্ষেত্রে ভূমিকা পালন করছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি যখন এটার ব্যাস বাক্য লিখবো, কি লিখবো? সাহেব, কমা, বিবি ও গোলাম। এভাবে কিন্তু আমাদের এইগুলা আসতে পারে। আবার ধরেন আমরা যদি বলি হিন্দু, মুসলিম, বৌদ্ধ। আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ধর্ম অবলম্বী লোক আছে। তার মানে এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি, কি হবে? হিন্দু, কমা, মুসলিম ও বৌদ্ধ। আমার মনে হয় আপনারা বহুপদী দ্বন্দ্ব সমাস বুঝতে পেরেছে। আচ্ছা, এখন আমরা আসবো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো অলুক দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এই অলুক এই জিনিসটা কি আসলে একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। লুক মানে হলো লুকানো, মানে গোপনে যাওয়া, লুকায়া যাওয়া, অর্থাৎ পালানো, সইরা যাওয়া। অলুক মানে লুকায় না। দেখেন, দ্বন্দ্ব সমাসে যদি উভয় পদের সাথে বিভক্তি থাকে আর ওই বিভক্তি যদি না লুকায়, তখন ওটাকেই বলা হয় অলুক দ্বন্দ্ব। যেমন আমি যদি বলি দেশে, বিদেশে। আচ্ছা, এটার ব্যাস বাক্য কি হবে? দেশে ও বিদেশে। যেমন আমরা যদি বলি আমাদের দেশের পণ্যগুলা দেশে এবং বিদেশে, দেশে এবং বিদেশে প্রচুর চাহিদা আছে। এই ক্ষেত্রে দেখেন, দেশে এটাও প্রাধান্য পাচ্ছে, বিদেশে এটাও প্রাধান্য পাচ্ছে। যে কারণে এটা কি আমাদের দ্বন্দ্ব সমাস। কিন্তু এটা অলুক কেন? দেখেন, এই দেশ এ, এটার সাথে এ বিভক্তি যোগ আছে, বিদেশে এটার সাথেও এ বিভক্তি যোগ আছে। যখন আমি এটা ব্যাস বাক্য করছি, তখনও দেখেন এটার সাথে এ বিভক্তি লোপ পায় নাই, এটার সাথে এ বিভক্তি লোপ পায় নাই। অর্থাৎ উভয় পদের সাথে যখন আমাদের বিভক্তি থেকে যায়, লুকায় না, হারায় যায় না, তখন এই ধরনের দ্বন্দ্ব সমাসকে বলি আমরা অলুক দ্বন্দ্ব। যেমন আমরা যদি বলি হাতে কলমে, এটাকে যদি আমরা ব্যাস বাক্য বানাই, কি হবে? হাতে ও কলমে। আচ্ছা, আবার যদি বলি দুধে ভাতে, দুধে ভাতে। দেখেন, আপনাকে কিন্তু আগে বুঝতে হবে যে হাতে কলমে এইটা যে দ্বন্দ্ব সমাস, তার প্রধান কারণ কিন্তু একটাই, এখানে হাতে এবং কলমে উভয়ই প্রাধান্য পাচ্ছে। দুধে ভাতে, এটা কি হবে আমাদের? দুধে ও ভাতে। আচ্ছা, এখানে দেখেন, এখানেও আমার বিভক্তি আছে, এখানেও আমার বিভক্তি আছে। তার মানে অলুক দ্বন্দ্ব হলো ওইটাই
যে দ্বন্দ্ব সমাসে উভয় পদে বিভক্তি আছে এবং ব্যাসবাক্য করার পরেও বিভক্তি লোপ পায় না, বিভক্তি অব্যাহত থাকে, এই দ্বন্দ্ব সমাসগুলোকেই বলা হয় অলুক দ্বন্দ্ব। আশা করি আমরা অলুক দ্বন্দ্ব সমাস বুঝতে পেরেছি। এরপরে দেখেন আরেকটা দ্বন্দ্ব সমাস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো একশেষ। একশেষ দ্বন্দ্ব সমাস। এই একশেষ দ্বন্দ্ব সমাসটা আসলে কি? আসলে কিচ্ছু না, সেটা হলো একবার এই যেটা শেষ হয়ে যাবে, আপনি দেখলে বুঝতে পারবেন। যেমন ধরেন আমি যদি এখানে বলি আমরা, দেখেন এই আমরার মধ্যে এই শব্দটা কিন্তু একটাই শব্দ, শেষ হয়ে গেছে, একবার এই শব্দটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, এটা হলো একশেষ দ্বন্দ্ব। এখন দেখেন এইটার মধ্যে যা যা আছে, কি কি আছে? সে, তুমি ও আমি, মোট মেলা হয়েছে আমরা। এখানে দেখেন এই আমরার ভেতরে থেকেই কিন্তু সে, তুমি ও আমি বের করে নিয়ে আসা হয়েছে। বাট অন্য শব্দের মতো কিন্তু এটা চা বিস্কুটের মতো চা বিস্কুট আলাদা আলাদা শব্দ কিন্তু এখানে নাই। আমরা এর ভেতরে কি আছে? সে আছে, তুমি আছে ও আমি আছে। আবার যদি আমি এখানে বলতাম তোমরা, এটার মধ্যে কি আছে? সে ও তুমি, এটা হলো তোমরা। আমরার মধ্যে আমি সবার শেষে থাকবে, তোমরার মধ্যে তুমি সবার শেষে থাকবে। আর এটা হলো, দেখেন এটি কিন্তু একেবারে শেষ হয়ে গেছে, যে কারণেই এগুলার নাম কি? একশেষ দ্বন্দ্ব সমাস। আবার দেখেন আমরা ঢাকা যাব, তো আমি তুমি সে, এখানে সে তুমি আমি, কেউ কি বাদ করবে? এই তিন ধরনের লোকই কিন্তু ঢাকা যাবে, যে কারণে সবাই প্রাধান্য পাচ্ছে, তাই এখানে আমরা বলতেছি দ্বন্দ্ব সমাস। তো এই একই সাথে আমি একটা কথা নিয়ে আসতেছি, সেটা হলো নিত্য সমাস। এই নিত্য সমাস নিয়ে কিন্তু আমরা বহু ঝামেলার মধ্যে থাকি বরাবরই, ঠিক আছে। অনেকেই কিন্তু আমরা এই নিত্য সমাসটা বুঝতে পারি না। নিত্য শব্দের অর্থ কি? আমরা যদি এই কথাটা একবার বোঝার চেষ্টা করি, নিত্য মানে কি? নিত্য মানে সব সময়, প্রতিদিন নর্মালি আমাদের যে ঘটনাগুলো ঘটে, যে টাইমটা, অলওয়েজ যে সময়টা, যেমন প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে, প্রত্যেক দিন সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা, ঠিক আছে। এই নিত্যটাই হলো সচরাচর আমাদের যে শব্দগুলা ব্যবহার করি আমরা। দেখেন যদি কখনো কোনো প্রশ্নের মধ্যে এরকম থাকে, একটু খেয়াল করেন যে নিচের কোনটি নিত্য সমাস? নিত্য, এরকম যদি এখানে দেখেন দিল ক নাম্বার নীল আকাশ, তারপরে খ নাম্বার দিল সিংহাসন, গ নাম্বার দিল তোমরা, এখানে গ নাম্বারে দিল মনে করেন যে চা বিস্কিট। নীল আকাশ এটা কর্মধারয় সমাস, সিংহাসন কর্মধারয় সমাস, চা বিস্কিট দ্বন্দ্ব সমাস। পূর্বের ক্লাসটা একটু ভালো করে দেখে আসবেন, আপনি সব বুঝতে পারবেন। কিন্তু তোমরা এখানে একটু খেয়াল করেন, নীল এবং আকাশ পূর্বপদ এবং পরপদ আছে, সিংহাসন সিংহ এবং আসন পূর্বপদ পরপদ আছে, চা বিস্কুট পূর্বপদ পরপদ আছে, কিন্তু একটা সমাস এই তোমরা, এটার ভিতরে কিন্তু কোনো পূর্বপদ বা পরপদ এরকম ভাবে আমরা পাচ্ছি না। অর্থাৎ যে সমষ্টার মধ্যে আমরা এরকম পূর্বপদ পরপদ পাবো না, ওই শব্দটা দ্বারা একটাই নিত্য একটা শব্দ বোঝাবে, একটা স্বাভাবিক শব্দ বোঝাবে, এবং ওই শব্দটাকে আমরা সাধারণত কি বলবো? নিত্য সমাস। খানিক আগে কিন্তু আমরা এটাকে বলছি এক শেষ দ্বন্দ্ব। হ্যাঁ, যদি এইখানে লেখা থাকতো নিচের কোনটি এক শেষ দ্বন্দ্ব, তাহলে এটাই হইতো, ঠিক আছে। আর নিত্য কেন বলতেছি? নিত্য মানেই হইলো এটার ভিতরে কিন্তু পূর্বপদ পরপদ ভিন্নভাবে প্রাধান্য পাবে না। যেমন যখন আমরা বলতেছি নীল আকাশ, এখানে নীল এবং আকাশ, তার মধ্য থেকে আকাশ প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে। তার মানে দুইটা ভিন্ন ভিন্ন শব্দ কিন্তু এখানে আছে। বাট যদি আমাদের ভিন্ন ভিন্ন শব্দ থাকে কিন্তু দুইটা ভিন্ন অর্থ প্রদান পাবে না,
দুইটা মিলে একটা অর্থ প্রদান করবে, এরকম যখন আসবে তখন ওই সমাসগুলোকে আমরা বলবো নিত্য সমাস। আচ্ছা, আমরা একটু ব্যাপারটা ক্লিয়ার করি। নিত্য সমাস হলো দুই ধরনের। একটা হলো, খেয়াল করবেন আপনারা, অবিগ্রহ। আচ্ছা, একটু ভালো করে আমরা অর্থটা খেয়াল করলে বোঝা যাবে অবিগ্রহ কি আসলে। আমরা দেখেন সমাসের মধ্যে আমাদের যে সমাস বাক্য বা ব্যাস বাক্য, এটার কিন্তু আমরা আরেকটা নাম বলছিলাম, সেটা হলো বিগ্রহ বাক্য। তার মানে যে সমাসের ব্যাস বাক্য নাই, বিগ্রহ বাক্য নাই, ওইটাই কিন্তু আমাদের অবিগ্রহ নিত্য সমাস। তার মানে এটার ব্যাস বাক্য হবে না। ঠিক আছে, অবিগ্রহ নিত্য সমাস যেগুলো আছে, যেমন আমরা যদি এখানে বলি কাল সাপ। আচ্ছা, এটাকে কি আপনি বলবেন কালো যে সাপ, কাল সাপ বলতে কি কালো সাপকে বোঝাইতেছে? না, এটা কিন্তু সাপের একটা জাতের নাম, এটা কোনো কালো সাপ না। যদি আমরা বলতাম গোকরা সাপ, ঠিক আছে, তো আমরা এখানে কি বলতাম গোকরা যে সাপ? তা না কিন্তু। তার মানে এটা হলো কাল সাপ বলতে সাপের একটা জাতের নাম বুঝাইতেছে, যে কারণে এইটার আপনার সমস্ত পদজা ব্যাস বাক্য, তাই এটার ব্যাস বাক্য কিন্তু এটাই হবে কাল সাপ। এটাকে অনেকে আবার এরকম বলে কৃষ্ণ সর্প। কাল সাপ একই কথা, আর কৃষ্ণ সর্প একই কথা। এটারও কিন্তু ব্যাস বাক্য সেম, কৃষ্ণ সর্প, যা আছে তাই। আরো যদি আমরা ক্লিয়ার করি, ধরেন আমি লিখলাম দ্বার কাক। আপনি কি বলবেন দাঁড়ায় থাকে যে কাক? না, দ্বার কাক কিন্তু কাকের একটা কিসের নাম? শ্রেণীর নাম, একটা প্রজাতির নাম দ্বার কাক, যে কারণে এটা যা আছে তাই হবে দ্বার কাক। আচ্ছা, তার মানে এখানে দেখেন নিত্য সমাসের মূল কথাটা হলো যে আমরা একটা প্রকারের ভিতরে পাইলাম অবিগ্রহ। তার মানে এটার কোনো ব্যাস বাক্য হবে না, যা আছে তাই। আর এটা কাল এবং সাপ দুইটা শব্দ ভিন্নভাবে অর্থ প্রকাশ করবে না, দুইটা সেম অর্থ প্রকাশ করবে। অর্থাৎ কাল সাপ বলতে একটা সাপকেই বোঝাবে, একটা সাপের জাতকে বোঝাবে। এই ধরনের যে সমাসগুলো আছে এগুলোকে আমরা বলি নিত্য সমাস। ঠিক আছে, আর একটু ক্লিয়ার করি আমরা। দেখেন আরেকটা আছে, সেটা হলো অসপথ বিগ্রহ। নামটা দেখে কিন্তু কিরকম যেন মনে হয়, দেখছেন? অসপথ বিগ্রহ, ঠিক আছে। আচ্ছা, স মানে কি? নিজ, আর পদ মানে তো পদ, আর বিগ্রহ মানে ব্যাস বাক্য। আচ্ছা, মানে হবে না, শূন্য। আর তার মানে হইলো নিজের যে পদটা আছে, এটা দেখবেন, যদিও আমাদের এই নিত্য সমাসের মধ্যে একটা কথা আছে, যদি আমরা এটার ব্যাস বাক্য কখনো তৈরি করি, আমাদের কিন্তু অবিগ্রহের মধ্যে কোনো ব্যাস বাক্য হবে না। কিন্তু কখনো যদি কোনোটার মধ্যে আমরা ব্যাস বাক্য তৈরি করি, তখন ওইটা কি হবে? ওইটার মধ্যে যে শব্দ আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাইতেছি। ধরেন আমি এখানে লিখলাম যুগান্তর, একটা শব্দ কিন্তু, ঠিক আছে। তো আমি যদি এখানে লিখি এটার ব্যাস বাক্য যদি করি, এখানে যে আমার অন্তর যে জিনিসটা আছে, অন্তর, ঠিক আছে, অন্তর বলতে এখানে আমি অন্তরের আরেকটা সমার্থক শব্দ বসালাম অন্য। যুগান্তর মানে কিন্তু অন্য যুগ। তার মানে এইখানে যে আমার অন্তর শব্দটা ছিল, তারই একটা সমার্থক শব্দ। কারণ কথাটা হলো মাথায় রাখতে হবে, যদি আমরা কখনো ব্যাস বাক্য তৈরি করি, সেটা হলো এইটার মধ্যে যে পদটা আছে, এই পদেরই একটা অন্য পদ বসানো লাগবে, অর্থাৎ এই পদেরই একটা সমার্থক শব্দ। যেমন আমরা যদি বলি গ্রামান্তর, তখন দেখেন গ্রাম তো গ্রামই, ঠিক আছে, অন্তর হলো অন্য। তার মানে গ্রামান্তর মানে কি? অন্য গ্রাম। অনুরূপ ভাবে যদি আমরা বলি কালান্তর, অন্য কাল, এইভাবে কিন্তু আসবে। আবার ধরেন
আমি ধরেন এখানে লিখলাম দেখা মাত্র, ঠিক আছে। এখন আপনি দেখেন তো, এই যে আমার যে মাত্র শব্দটা, এই মাত্র শব্দটার আরেকটা অর্থ আছে না? মাত্র কিন্তু আমরা আরেকটা অর্থ আছে, সেটা হলো কেবল। তার মানে এই দেখা মাত্র আমরা বলতে পারি কেবল দেখা। যদি বলি দর্শন মাত্র, কি হবে? কেবল দর্শন। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন, মাত্র এটার কিন্তু আরেকটা সমার্থক শব্দ হলো কেবল, ওইটা আমি সামনে এনে বসাই দিছি। তার মানে নিত্য সমাস, এই যে অসপদ বিগ্রহ যে নিত্য সমাসগুলা, এই নিত্য সমাসগুলার কিছুই না, যেগুলার আমরা ব্যাস বাক্য করব, যেগুলার আমরা ব্যাস বাক্য করব বা করা যায়, সেটা হলো ওইটার মধ্যে যে শব্দ আছে, আলাদা করে ভাঙা কিন্তু যায় না। এখানে যদি আমি বলি যুগান্তর, যুগ যে অন্তর, অন্তর মানে তো হৃদয় বা বিয়োগ, কিন্তু এখানে বুঝাইতেছে কি? অন্য। অন্তর মানে কিন্তু অন্য, কিন্তু সেটা আমি একটা অন্য রূপ দিয়ে এই পিছনে বসাই দিছি। যুগান্তর অন্য যুগ, গ্রামান্তর অন্য গ্রাম, দেখা মাত্র কেবল দেখা, দর্শন মাত্র কেবল দর্শন। যেমন আমরা যদি এখানে বলি গিরি নিভু, নিভু শব্দের অর্থ হলো তুল্য, ঠিক আছে। তার মানে এটাকে আমরা বলতে পারি কিন্তু গিরির তুল্য বা গিরির ন্যায়, এটা আমরা বলতে পারি। তো এই যেমন আমাদের আছে 16 শম্ভ নিভু, তার মানে 16 শম্ভর ন্যায় বা 16 শম্ভর তুল্য হয়ে গেল। এই যে আমাদের যে কথাটা, যে নিত্য সমাসের মধ্যে যে আমাদের দুই ধরনের নিত্য সমাস পাইলাম আমরা, একটা হলো অবিগ্রহ, অবিগ্রহ মানে আমরা কোনো রকম কোনো চেঞ্জ করব না, যা আছে তাই। আর আরেকটা হলো অসপদ বিগ্রহ, ঠিক আছে। শপথ বিগ্রহ নিজের যে পদটা আছে, ওই পদটাকেই আমরা অন্য একটা সমার্থক শব্দ দিয়ে বসাই দেব, সেটি হলো আমাদের অসপদ বিগ্রহ। ক্লাসটা আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে, হ্যাঁ, আপনারা ক্লাসটা কয়েকবার দেখবেন, আবার যদি মনে হয় যে এর উপরে আরো ক্লাস নিতে হবে, হয়ে যাবে। তবে এত যাই ঝামেলার মধ্যে না যায়, আমি একটা পরিষ্কার হিসাব আপনাদেরকে দিয়ে দিতেছি, যে আপনারা যদি এই দুইটা জিনিস মাথায় রাখেন, সেটা হলো যদি কারো শেষে অন্তর থাকে আর কারো শেষে যদি আমাদের মাত্র থাকে, এই অন্তর মানে অন্য বসাই দিবেন, আর মাত্র মানে কেবল বসাই দিবেন আগে, ঠিক আছে। আর যদি কখনো নিভু থাকে, এটার বদলে বসাই দিবেন হলো তুল্য বা ন্যায়, ঠিক আছে। তো এই যে দেখেন, এতটুকু যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনি প্রচলিত যে সমস্ত আমাদের নিত্য সমাসগুলো আসে তা কিন্তু আপনি পারবেন। যেমন আমরা যদি এখানে বলি কালান্তর, আপনি কিন্তু এটা পারবেন। তার মানে অন্তর মানে কি? আমি অন্য নিয়ে আসবো, অন্য কাল। আচ্ছা, ধরেন আমি এখানে লিখলাম চাহিবা মাত্র। আচ্ছা, মাত্রর জন্য আমি কি ব্যবহার করব? কেবল, কেবল চাহিবা, ব্যাস হয়ে গেল। আপনি যদি এটাও খুব কম আসে, আপনি যদি এই দুইটা মাথায় রাখেন, আপনি দেখবেন কিন্তু হয়ে গেল। কিন্তু এই অন্তরের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে এটার সাথে যেটা মিলে না। যেমন ধরেন একটা ব্যতিক্রম তেপান্তর, এইখানে তেপান্তর, এখানে কিন্তু অন্তর বোঝায় নাই, ঠিক আছে। তাই এটা হলো ব্যতিক্রম, তিন পান্তের সমাহার, এটা একটা দ্বিগু সমাস। যাই হোক, পার্ট 2 তে আপনি সমাসে দ্বন্দ্ব সমাস প্লাস নিত্য সমাস সম্পর্কে কতটুকু বুঝলেন, আপনি কি আসলে প্রকৃত অর্থে বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। প্রয়োজনে আমরা আরো ভালো করে বিষয়টা বুঝাই দেওয়ার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা আসবো পার্ট 3 তে, সেটা হলো কর্মধারয় সমাসের যে আমাদের প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে আমরা আসবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।